বিলাসপুর রাজস্থানের একটি প্রত্যন্ত প্রদেশ, যেটির বিষয়ে এখন আর সেখানকার ইতিহাস কোনোরকম সাক্ষ্য প্রমাণ বহন করতে ইচ্ছুক নয়। অথচ সেই স্থানের ভয়ঙ্কর ইতিহাসের উদ্রেক এখনও রাজস্থানের কালো কুঠুরিগুলোকে ঘাঁটলে খুঁজে পাওয়া যায়। কী ছিল সেই ইতিহাসে? কেন সেই ইতিহাসকে নিয়ে মানুষের মধ্যে এক তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছিল? কত স্থানের কত রকম ভয়াবহ ঘটনা থাকে, যেগুলির প্রকৃষ্ট অর্থে কোনো হদিস খুঁজে পাওয়া যায় না। রাজস্থানের এই বিশেষ স্থানটির সাথেও জড়িয়েছিল এমনই এক ভয়ঙ্কর ইতিহাস, কিন্তু সেটির হদিস বর্তমান সময়ে না থাকায় সাধারণ মানুষের মন থেকে সেটি ক্রমাগতভাবে মুছে যেতে শুরু করেছিল। এমনই একটি বিশেষ মুহূর্তে চার বন্ধু ঠিক করে এখানে যাবে। সেখানে গিয়ে তারা রাত কাটাবে, কিন্তু বিলাসপুর এর উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কি তাদের জীবনের অন্তিম মুহূর্তের সূচনা করবে? রাজস্থানের ইতিহাস সবসময় আমাকে স্পর্শ করে এসেছে। এখানকার ঐতিহাসিক বিষয়টিকে ডেরা জমাতে পারতাম না। চারজনের মধ্যেই মনের আনন্দের চেয়ে বড় আর কিছুই ছিল না। কী প্রকারে নিজেরা ভালো থাকতে পারবো, কোথায় ভ্রমণে গেলে একটু আলাদা আনন্দ খুঁজে পাবো, এসবেরই ছিল আলোচনার বিষয়বস্তু। আসলে আমরা চারজনই ছিলাম ব্যাচেলর, যাকে বলে ফুর্তির প্রাণ গড়ের মাঠ। কিন্তু ওই যে সুন্দরী মেয়ের চাহিদাটা কিছুতেই হ্রাস করতে পারিনি। সেবার শীতে, মানে ডিসেম্বরের 25 তারিখে ঠিক করলাম চারজনে মিলে রাজস্থানের উদ্দেশ্যে পাড়ি দেব। আমি, নীলেশ, রঞ্জন ও সমরেশ, এই চারজনের যোগসূত্রে ঈশ্বর যেন একই বাঁধনে বেঁধে দিয়েছিলেন। যেখানেই যেতাম চারে মিলে যেতেই পছন্দ করতাম। আমাকে ওরা সাধারণত দীপক বলেই চিনত। আসলে আদরের একটা ডাক ছিল, তবে সেটি এতটাই খারাপ যে আর প্রকাশ্যে আনতে ইচ্ছে করলো না। নীলেশ আমাকে উদ্দেশ্য করে বলল, আরে দীপক, এতদিন তো কলকাতায় থেকে বের হয়ে গেলাম, চল না রাজস্থানের দিকে একটু ঘুরে আসি। তবে একটা কথা ছিল, ওই এক ধরনের জায়গায় গিয়ে কিন্তু থাকতে চাই না। সেই দুর্গ আর সেই পুরাতন পরিবেশ। এবারে এমন কোনো একটি জায়গায় যাব যেখানে আত্মার বাস আছে। জানিস, রাজস্থানে বিলাসপুর বলে একটা জায়গা আছে। সেখানে রয়েছে এক পরিত্যক্ত কেল্লা। ওই কেল্লার নাকি এক পুরাতন ইতিহাস রয়েছে। ভাবছি সেখানে গিয়ে কয়েকটা রাত কাটাবো। কি বলিস তোরা? আমি বিষয়টা শুনে এক্সাইটেড হয়ে গেলাম ঠিকই, তবে রঞ্জন আর সমরেশ মুখ দেখলাম একেবারে পাঞ্চন হয়ে গিয়েছিল। যা হয় আর কি, ভূতের কথা শুনলেই মানুষের আত্মারাম খাঁচা। রঞ্জন সাথে সাথে নীলেশকে উদ্দেশ্য করে বলল, দেখ ভাই নীলেশ, তুই তো বলেই খালাস, ব্যাচেলার বলে কি প্রাণের মায়াও নেই? এমনটা ভাবিস না। আর ওই সব জায়গা সম্পর্কে ইউটিউবে অনেক কিছুই দেখতে পাই, নজরে পড়ে একাধিক জিনিস। সেই সব ব্যাপারে না হয় মুখ নাই খুললাম। বড্ড নৃশংসতা ছড়িয়ে রয়েছে ওই কেল্লার ভিতরে। এক একটি কেল্লা এক একটি পাথরের আস্তরণকে ভেদ করে নিজের ইতিহাসকে স্বর্ণাক্ষরে লিখে রেখেছে। সেই সব ইতিহাসের পৃষ্ঠাগুলো উল্টানোর কি খুব জরুরি দরকার হয়েছে? আমার তো মনে হয় না। তোর কি মনে হয় সমরেশ? সমরেশ প্রথম দফায় এক তাৎক্ষণিক ভীতি প্রকাশ করলেও পরে আমার দিকে তাকিয়ে বলল, দেখ দীপক, যখন আছে তখন আশা করি আমাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু দীপকের মানসিকতার উপরেও কিন্তু একেবারে অন্ধবিশ্বাস করাটা ঠিক নয়। কেন জানিস তো? নিশ্চিত ওখানে কোনো মহিলা ভূতের খবর পেয়েছে সে, ওই কারণেই যাওয়ার জন্যে এত তাড়া দিচ্ছে। আমার তো সেটাই মনে হয়। ভূতের মধ্যেও যদি কোনো মেয়ের প্রেফারেন্স পায়, তাহলে তো একেবারে এক পায়ে খাড়া হয়ে যায়। কি আর বলবো ওর কথা। আমি বললাম, আরে বাবা শোন, এত জায়গায় তো ঘুরেছি, একবার না হয় ওই জায়গাটাও দেখে আসি, এতে আর কি ক্ষতি হবে? আর ভূত আছে বলে আমি বিশ্বাস করি না। রঞ্জন আর সমরেশ বড্ড বেশি ভীতু, তাই হয়তো এসব গুজবে বিশ্বাস করে ফেলে।
আর রইল বাকি ইউটিউবের কথা। ওরা তো উপার্জনের জন্য মিথ্যেকেও সাজিয়ে গুছিয়ে সত্য ঘটনার রূপ দিয়ে দিতে পারে, তাতে আর কি আছে। কিন্তু তা বলে এরকমভাবে ভয় পেয়ে পিছিয়ে থাকার কিন্তু কোনো অর্থ হয় না। যতই হোক, শিলাসপুর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। রাজস্থানের বন্দি থেকে কিছুটা মরু পথে গেলেই এক পরিত্যক্ত কেল্লা নজরে পড়ে। সেটাই হলো এই শিলাসপুরের কেল্লা। মানুষের মধ্যে জমে থাকা ভয়ের দূর করবার জন্যই সোশ্যাল মিডিয়াতে নানান কথা বলা হচ্ছে। এখন ওই জায়গাটি নিয়ে বেশ আলাপ আলোচনাও হচ্ছে। তাই চল না, একবার গিয়ে এক্সপ্লোর করিয়ে আসি। ভালোও তো লাগতে পারে। মাত্র তো 5 দিনের মামলা, হাতে তো খুব বেশি সময়ও নেই। 25 তারিখ এলো বলে এর মধ্যেই সব কিছু কমপ্লিট করে ফেলতে হবে। ট্রেনে যাব বুঝলি, শুভ দেখতে দেখতে যেতে পারবো। ফ্লাইটে গেলে তো কিছুই নজরে পড়বে না। এছাড়া জয়পুরের ফ্লাইট পাওয়া যাচ্ছে না। তৎকালে টিকিট কাটতে গেলে অনেকগুলো টাকা খরচ হয়ে যাবে। তাই ট্রেনে যাওয়াই শ্রেয়। তোরা যদি সকলে রাজি থাকিস তাহলে আমি আমার এক পরিচিতের সাথে কথা বলে ট্রেনের টিকিট বুক করিয়ে নিতে পারি। সোদপুর এক্সপ্রেস পেয়ে যাব, ওখান থেকে বন্দিতে চলে যেতে পারবো। তোরা আমাকে 2 দিনের মধ্যে ফাইনালি জানা, বুঝলি। সেদিন ওদের সাথে আলোচনার মধ্যে দিয়ে নিজের মনকে আশ্বস্ত করে নিতে পেরেছিলাম। জানতাম ওরা আমার কথা ফেলতে পারবে না। কিন্তু ওই জায়গায় যাওয়াটা আমাদের জীবনে যে এক বিভীষিকার আকার ধারণ করতে পারে সেটা তখন কল্পনা করে উঠতে পারিনি। সর্বদা মনে হতো ওখানে যাওয়ার জেদ না করলেই হয়তো ভালো করতাম, ওদের জেদের কাছে হেরে গেলেই হয়তো ভালো হতো। কিছু কিছু ঘটনার রেশ যে কতটা ভয়ানক হতে পারে তার অভিজ্ঞতা অর্জন করেছিলাম আমি, আর আমার সাথে অর্জন করেছিল আরও 3 জন। একসাথে যাওয়ার পরেও ফিরতে হয়েছিল কেবল একা। নির্জনতাকে আশ্রয় করে ফিরে আসতে হয়েছিল। ভাবলে হয়তো আপনারা সকলেই কম বেশি অবাক হয়ে যাবেন, কিন্তু এই ঘটনাটি ঘটেছিল বৈকি। আজকে আপনাদেরকে জানাবো সেই বিভীষিকার কথা। আপনাদের কাছে এটি নিছকই এক গল্পের আকারে ধরা দেবে, কিন্তু আমার কাছে আজও এটি একটি জীবন্ত অতীত হয়েই থেকে গিয়েছে। মাঝে মাঝে এর প্রতিফলন আমি বাস্তবেও পেয়েছি। এর থেকে দূরে সরে থাকতে পারিনি, নিজেকেও এর থেকে দূরে সরিয়ে রাখতে পারিনি। আর এই ঘটনার কথা জানলে আপনারাও হয়তো আটকে উঠবেন। তাহলে সেই বর্ণনাকে ভিত্তি করেই এগোতে থাকলাম। আবারও এক ভয়ঙ্কর অতীত সাড়া ফেলল আমার জবানবন্দির মধ্যে দিয়ে। ট্রেনের হুইসেলের শব্দটি শোনামাত্রই ঘুম ভাঙল। ভাবলাম নির্দিষ্ট সময়ের মধ্যেই যখন সকলে এসে পড়েছি তখন লাগেজগুলোকে ট্রেনে উঠিয়ে নেওয়াই ভালো। একথা শুনে বুঝতেই পারছেন তাদেরকে সাথে নিয়ে যাওয়ার প্ল্যানটা ঠিকভাবে কার্যকরী হয়েছিল। যাক, সেসবের প্রসঙ্গ না নয় বাদই দিলাম। তবুও আমার বন্ধু সমরেশের মনে একটা না একটা প্রশ্ন ঘুরপাক খেয়েই চলেছিল। সে আমাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা দীপক, ব্যাপারটা কি হলো বলতো? ঠিক বুঝেই উঠতে পারলাম না। আজকে ভোরের দিকে একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। ঠিক যেন একটি লাস্যময়ী নারী আমার সামনে এসে দাঁড়িয়েছে, যার গা ভর্তি গয়না আর চোখের বাসাটা যেন সর্বদাই আমাকে আকর্ষিত করে চলেছে। সে চোখের ইশারায় দ্বারা আমাকে নিজের দিকে আকর্ষণ করবার চেষ্টা করছিল। আমিও সেই ইশারায় সাড়া দিয়ে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় দেখলাম সে নিজের বস্ত্রগুলি একে একে আমার সামনে খুলে ফেলতে শুরু করলো। ওই কেল্লার দৃশ্যটি আমার চোখের সামনে একেবারে স্পষ্ট হয়ে উঠেছিল। আমি বেশ বুঝতে পারছিলাম আমি ঠিকই দেখেছি। এমন সময়ে আমার চোখের সামনেটা একেবারে অন্ধকার হয়ে গেল। ধোঁয়াশার আবরণটা গোটা জায়গাটিকে একেবারেই ঢেকে ফেলল। দেখতে পেলাম না সে কোথায়। এমন সময়ে একটা কালো নখল হাত আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। চোখের পলক ফেলতে যাব তার আগেই দেখলাম সেই লাস্যময়ী আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছে। বদলে গেছে তার চেহারা। তার মুখের ওই অপূর্ব সৌন্দর্যের জায়গায় বাসা বেঁধেছে এক বীভৎস পিশাচের মুখ।
এরপরে সে ওই ধারালো নখগুলি দিয়ে আমার আমার জামাটিকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। আমি ভয়েতে পিছনে যেতে শুরু করলাম, আর সে বাড়িয়ে দিতে থাকলো ওই নকল হাতটি। এমন সময় দেখলাম তার ধারালো নখগুলি আমার বুকের মাংস ভেদ করে ভিতরে ঢুকে গিয়েছে। সে আমার হৃৎপিণ্ডটিকে শরীরের বাইরে বার করে নিয়ে এসেছে। চিবিয়ে চিবিয়ে খেতে খেতে বলছে, এভাবে সকলকে শেষ করব। এ তো শুধু জলক, আসতে যে তোমাদের কি হবেই। এখানেই তো আসবি তোরা। আয়, এবারে দেখি কি করে তোরা আমাকে স্পর্শ করতে পারিস। আমার সাথে গ্রথিত হয়ে থাকা পুরাতন ইতিহাসকে নতুন করে খুঁড়ে বার করে আনতে চেয়েছিস তোরা। এবারে দেখ, তোদের সাথেও ঠিক তেমনটা করব আমি। তোদের বাস্তব অস্তিত্ব হয়ে যাবে অতীত। জীবিত থাকলে তবে তো বাস্তবের রসদ মিলবে নাকি। এই বলে একটা বিভৎস হাসি হেসে উঠল। উফ, কি বিভৎস সেই হাসি! আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি। বুকের মাংস হা হয়ে পড়ে রয়েছে, আর আমার হৃৎপিণ্ডটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সে। আমি সেটা দেখতে দেখতে নিস্তেজ হয়ে পড়ে গেলাম। সবটা শেষ হয়ে গেলেও অচিরেই। জানিস তারপরে কি হয়েছিল? আমি সমরেশকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছিল? সে বলল, হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠে পড়েছিলাম। দেখলাম আমার দরজার আড়ালে কারোর ছায়া পড়েছে। পরিষ্কার বুঝতে পারছিলাম কেউ ওই জায়গাটি থেকে আমার উপরে নজর রাখার চেষ্টা করছে। আমি আরও সামনের দিকে এগোতে যাব, এমন সময় দেখলাম আমারও পোষা বিড়াল দরজার আড়ালে লুকিয়ে আমাকে দেখবার চেষ্টা করছিল। ওর মিউ মিউ ডাকটা যেন আমার শরীরে প্রাণ সঞ্চার করলো। বিশ্বাস কর, রাতের অন্ধকারে শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। ভাবতে পারিনি এত ভয়ঙ্কর এক স্বপ্ন দেখতে হবে, তাও আবার সেই জায়গাটাকে নিয়েই, যেখানে ঘুরতে যাচ্ছি আমরা। তোর মনে হয় না এটা একটা স্ট্রেজ ব্যাপার? এমনটাও কি কোনোদিনও সম্ভব? আমাকে একবার বলতো। এতকাল আমি ওদের কথা শুনে উড়িয়ে দিতাম। সেদিনও যে বিষয়টিকে খুব একটা গুরুত্ব বলে মনে হয়েছিল তেমনটাও নয়। তবে একথা ঠিক যে ওর স্বপ্নের সাথে আমাদের যাত্রাপথের যে কোনো একটি যোগসূত্র কাজ করছে, সেটা একটু হলেও আন্দাজ করতে পেরেছিলাম। যোধপুর এক্সপ্রেস সময়ের মধ্যেই ছেড়ে দিল। ট্রেন এগোতে শুরু করলো। ট্রেনে পথের ধারের শোভা দেখতে দেখতে এগোতে থাকলাম। ধীরে ধীরে সন্ধ্যের চাদরে ঢাকা পড়ে গেল। পথঘাটের আলো আঁধারি দেখতেও বেশ ভালো লাগছিল। এক অন্য রকমের অনুভূতি বলতে পারেন। আসলে এতকাল অর্থের লোভে ফ্লাইটে জার্নি করে এসেছিলাম, তাই ট্রেনে চড়ে ঘুরে বেড়ানোর স্বাদটা অপূর্ণ অবস্থাতেই থেকে গিয়েছিল। তাই আমিও সেই শোভাকে উপভোগ করতে করতে দিব্যি এগিয়ে চললাম। রাতের খাবার খেয়ে সকলে যে যার বাক্সে উঠে ঘুমিয়ে পড়লাম। সেদিন দখলটা ছিল একটু বেশি, তাই কেউই আর কারোর সাথে বার্তালাপে সেভাবে ইচ্ছে প্রকাশ করলো না। রাতের আধারে জট ঘন হলো। ট্রেনের হুইসেলের আর দ্রুততার দূরত্ব ও ততই বৃদ্ধি পেতে শুরু করলো। ঝাঁকুনিতে ঘুম আসার একেবারে দায় হয়ে দাঁড়ালো। আসলে ঘরের নরম বিছানায় শুয়ে অভ্যস্ত ছিলাম, আর সেখানে আমাদেরকে ওইভাবে ছোট একটা বাক্সে শুয়ে জার্নি করতে হচ্ছিল। বিষয়টা আমাদের কাছে মোটেই খুব একটা সহজ ছিল না, বিশেষ করে আমার কাছে তো নয়ই। কিছুতেই ঘুম আসতে চাইছিল না। এত বাড়িও নয় যে নেমে এদিকে ওদিকে একটু পায়চারি করে নেব। রাতের লোকের নাক ডাকার শব্দে আরও বিরক্তি লাগছিল। অগত্যা কোনো উপায় না পেয়ে উঠে পড়তে যাব, এমন সময় সামনে উপস্থিত হওয়া একটি লোককে দেখে আমার চক্ষু একেবারে চরগাছা হয়ে গেল। দেখলাম এক সাধু বাবা আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছেন। আমি চোখ কষলে বললাম, আমি কি ঠিক দেখছি, নাকি আজকে রাত হুইস্কিটা একটু বেশি খাওয়া হয়ে গেছে? যদিও ট্রেনের মধ্যে স্মোকিং আর ড্রিঙ্কিং একেবারেই অ্যালাউড নয়, তবু লুকিয়ে এসব খাওয়ার ব্যবস্থা রেখেছিলাম। লোকটিকে দেখে আমি আবারও প্রশ্ন করলাম, আপনি কে? এখানে এত রাতে আমাদের লোয়ার বাসকে বসে কি করছেন? দেখছেন না একজন শুয়ে রয়েছে? আপনার জন্যে তো সে ঠিক করে শুতেও পারছে না।
আর আমরা তো এই সিটগুলো রিজার্ভ করে যাচ্ছি। আপনি সেখানে হুট করে ঢুকে পড়লেনই বা কি করে? ওফ, কি হলোটা কি? আপনি কি আমার কোনো কথার উত্তর দিচ্ছেন না কেন? লোকটি দেখলাম এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছেন। এরপরে আবারও আমি তাকে জিজ্ঞাসা করতে যাব এমন সময়ে দেখলাম লোকটি একেবারে আমার মুখের সামনে এসে দাঁড়িয়েছেন। আমাকে বলছেন, ওই স্থানে যাস না। ওই স্থানে গেলে কিন্তু ভয়ঙ্কর বিপদের মুখে পড়বি তোরা। কেউ বেঁচে ফিরে আসতে পারবি না। পরিস্থিতি খুবই কঠিন হয়ে যাবে তোদেরকে কেউ রক্ষা করতে পারবে না, ঈশ্বরও না। যেটাকে তোরা মস্করা করে মনে করে সেখানে যাচ্ছিস সেটাই তোদের প্রাণ নেবে। আর তোর মনের মধ্যে যে পাপ লুকোনো রয়েছে সেটিও তোকে শেষ করে ফেলবে। সব কিছুকে বুক করবার লালসা নিয়ে এইভাবে জীবনে এগোস না, এতে তোরই বিপদ বাড়বে। শেষ হয়ে যাবি তোরা, শেষ হয়ে যাবি। এখনো সময় আছে, সময় থাকতে থাকতে ফিরে যা। আমি সম্মত দেখলাম লোকটির চোখের মণির বর্ম ক্রমশ লাল হয়ে যাচ্ছে। আমি তাকিয়ে থাকতে পারছিলাম না। ভয়েতে আমার হাত পা একেবারে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি উপায় না দেখে পাশে লাইটের সুইচটা হাতড়াতে শুরু করলাম। কোনো ক্রমে হাতের নাগালে সুইচটা আসতেই আমি সেটিকে প্রেস করলাম। আলো জ্বলে উঠল, অথচ লোকটির কোথাও কোনো অস্তিত্ব নেই। কোথাও তাকে দেখতে পেলাম না। আমি ভয়েতে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে ওরা সকলেই উঠে পড়ল। এরপরে নীলেশ আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তো ভেবেছিলাম তুই মাল খাওয়ার পরে কোনো রূপসীর স্বপ্ন দেখবি, সেখানে চিৎকার করে উঠলি যে কেন? সেই রূপসী কামড়ে দিয়েছে বুঝি? নীলেশের কথা শুনে রঞ্জন ও সমরেশ উভয়ই খুব রেগে গেল। এরপরে রঞ্জন নীলেশকে উদ্দেশ্য করে বলল, ওফ, কি হচ্ছে কি নীলেশ? এভাবে মস্করা করিস না। দেখছিস না দীপকের চোখ মুখের অবস্থাই বলে দিচ্ছে ও এমন কিছু একটা দেখেছে যেটা স্বাভাবিক নয়। এভাবে মস্করা না করে ওর কাছ থেকে বিষয়টা সম্পর্কে শুনতে পারাটাই সব থেকে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। চুপ কর, এবার সকলে ওকে বলতে দে। সকলেই চুপ করে গেল। দেখলাম পাশের বাক্সের লোকজন আমাদেরকে দেখে অস্থির হয়ে উঠেছেন। আলো জ্বালিয়ে আমাদের কথাবার্তা শোনার চেষ্টা করছেন। আমি তাদেরকে বললাম, না না, তেমন কিছু ঘটেনি, আপনারা সকলে নিশ্চিন্তে শুয়ে পড়ুন। আসলে আমি একটা জিনিস দেখে একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই হুঁশ ছিল না, চিৎকার করে ফেলেছি। আপনাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে চাইনি একেবারেই। দেখলাম ওই লোকগুলি আলো নিভিয়ে যে যার মতন শুয়ে পড়েছেন। ওরা সকলে শুয়ে পড়লে আবার ট্রেনের ভিতরকার পরিস্থিতি আগের মতন ঠান্ডা হয়ে গেল। আমি বাক্স থেকে নিচে নেমে বসলাম। আমার পাশে বসল নীলেশ, রঞ্জন ও সমরেশও। ওদেরকে আমার দেখা স্বপ্নের বিষয়টিকে খোলাখুলিভাবেই জানালাম। ওরা শুনবার পরে বেশ ঘাবড়ে গেল। নীলেশ বলে উঠল যে কিনা কোনো দিনও ভূতে ভয় পায়নি, সে এসব দেখলো। নেশাঘড়ি যদি হতো তাহলে তুই চোখের সামনে কোনো লোককে দেখতে পেতিস না। তার মানে ওখানে সত্যি কোনো লোক ছিল। কি বললি? একজন সাধু বাবা, স্টেজ। সমরেশের ওরকম একটা স্বপ্ন দেখা, তারপরে আবার তোর সাথে এরকম কিছু ঘটে যাওয়া, এই বিষয়গুলির মধ্যে কোনো যোগসূত্র নেই তো? আমার জানি না কেন মন বলছে কিছু একটা গন্ডগোল আছে। তোদের দেখা দেখি এখন তো আমার মনেও ভয় ধরে গিয়েছে। বারংবার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। অনিষ্টের দিকে এগিয়ে যাচ্ছি না তো আমরা? এখনও জায়গাটায় পৌঁছাতে পারিনি, তার আগে এত বড় বড় সমস্ত দুর্ঘটনা ঘটে গেল। এটাই তো ভয়ের কারণ। আর সকলেই দেখ একটা করে ইশারা পাচ্ছিস, যেগুলো বলে দিয়ে যাচ্ছে ওই জায়গাটির ভয়াবহতার কথাগুলিকে। জানি না রে কি হবে। জায়গাটিতে না পৌঁছাই যদি এত কিছু ঘটতে পারে, তাহলে পৌঁছে না জানি কি কি ঘটবে। আমি সেদিন নীলেশের মুখের দিকে চুপ করে তাকিয়েছিলাম। ওর কোনো প্রশ্নের উত্তর আমার জানা ছিল না। তবে একটা বিষয় পরিষ্কার অনুভব করতে পারছিলাম যে আমি সেদিন যা দেখেছি তা শুধুমাত্র আমার নজরে ভুল হতেই পারে না। ওখানে কেউ একটা অতি অবশ্যই ছিল। আর সে আমাকে যা যা বলে গেছে সেগুলোর মধ্যে কোনো না কোনো সত্য তো অতি অবশ্যই লুকিয়ে রয়েছে। সেদিন রাতে আমি আর ঘুমোতে পারলাম না।
ওরা নিশ্চিন্তে কিছুটা সময় ঘুমিয়ে নিতে পারলেও আমি পারলাম না। ভোরের আলো ফুটে উঠল। এভাবে একটানা 2 দিন জার্নি করবার পরে ট্রেন এসে পৌঁছলো যোধপুরে। ট্রেনের মধ্যে আর কোনো আশঙ্কার হদিস না পেলেও যোধপুরে নেমেই মনে হলো কেউ আমাদের লক্ষ্য করছে। আমাদের অলক্ষ্যে সে আমাদের উপরে নজর রেখেই চলেছে। কিন্তু কে সে? এটার কারণটা কিছুতেই অনুভব করতে পারলাম না। ভয়টা আমার আরও প্রবলভাবে বেড়ে যেতে শুরু করলো। আমি হতভম্বের মতন তাকিয়ে রইলাম। এরপরে হঠাৎ রঞ্জন আমাকে উদ্দেশ্য করে বলল, কিরে দীপক, তুই ওরকম জবুথবু হয়ে দাঁড়িয়ে রয়েছিস কেন? তোর কি যাওয়ার ইচ্ছে নেই? এখান থেকে গাড়ি বুক করে আগে তো একটা হোটেলে গিয়ে উঠতে হবে নাকি? 2.5 দিনের ট্রেন জার্নির ধকলের থেকে তো মনে হয় প্লেনে আসাই ঠিক ছিল। এমনিতেই শোভা দেখবার পরিবর্তনে তুই অন্য কিছুই দেখেছিস। এইসব ছাইপাশ গিলতে ওই জন্যেই বারণ করি। এই গোটা ট্রিপে আর ওই সব গিলবি না বলে দিচ্ছি, না হলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না, কথাটা মনে রাখিস। যাক শোন, ওই যে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রাইভেট কারই তো মনে হয়। যাক, ওকে দেখি না হয় ভাড়ার ব্যাপারটা ভালো করে জেনে নিই, এরপরে দেখি হোটেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যায় কিনা। রঞ্জনের কথাগুলি কানে আসতেই ঠিকই, কিন্তু কোনো কথার সদুত্তর দেওয়ার মতন অবস্থা আর ছিলাম না। আমি কেবল শুনেই যাচ্ছিলাম, কিন্তু কিছুই বলে উঠতে পারছিলাম না। গাড়ি এলো, আমার বন্ধুদের সাথে কথা হলো ড্রাইভারের। তবে আমি চুপচাপ দাঁড়িয়ে কেবলই ওই সাধু মহারাজের বলা কথাগুলিকে ভেবে চললাম। কি আর করতাম, কিছুতেই বিষয়টিকে মাথা থেকে বাইরে বার করতে পারছিলাম না। ওই যে কথায় আছে না, যতক্ষণ না পর্যন্ত কিছু নিজের সাথে ঘটেছে ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝতে পারা যায় না। আমার মনের মধ্যে ঠিক একইভাবে জ্বর উঠেছিল। সেই সব কাজ মিটিয়ে ওই দলা পাকানো ভাবগুলিকে সঙ্গে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। বালির অসাধারণ দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকলাম। রাজস্থানের মরু প্রদেশের সৌন্দর্য ছিল নজর করার মতো। চারিদিক শুধু ধু ধু করছে বালি আর বালি, আর সেই বালির পাহাড়ে ধাক্কা খেতে খেতে এগিয়ে চলল আমাদের গাড়িটি হোটেলে এসে পৌঁছাতে আমাদেরকে প্রায় 10 কিলোমিটারের মতো পথ অতিক্রম করতে হলো। আসলে স্টেশনের থেকে এই পথের দূরত্ব অনেকটাই বেশি, তাই আমাদেরকে ওই পথে আসতে হয়েছিল। আসলে প্রধান রাস্তা ধরে না ফিরতে পারলে ওই দূরত্ব অতিক্রম করাটাও সেভাবে সম্ভব হয়ে ওঠে না। তাই আমাদেরকে এই পথ ধরেই সেদিন এগোতে হয়েছিল। দেখলাম ড্রাইভারের গাড়ির সামনের দিকে একটি ছোট লেবু আর ত্রিশূল ঝুলছে। এটি দেখা মাত্রই সেই ড্রাইভারকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনি এভাবে গাড়ির সাথে ত্রিশূল আর লেবু ঝুলিয়ে রেখেছেন কেন? সে রাজস্থানী ভাষায় কথা বলে অভ্যস্ত হলেও বাংলাটা ভেঙে ভেঙে বলতে পারত। আমার প্রশ্নের উত্তরে সে বলল, বাবু, এখানে রাত বিরতে তাকে দেখা যায়। এখান থেকে তো বন্দির কেল্লা খুব একটা দূরে নয়। বন্দির শহরটা অনেকটা দূরে অবস্থান করলেও কেল্লার দূরত্ব খুব একটা বেশি নয়। আমাকেই তো আপনাদেরকে ওখানে নিয়ে যেতে হবে। আসলে আপনার এক বন্ধু আমাকে বললেন যে এখানে কোনো ড্রাইভার পাওয়া যাচ্ছে না, তাই উনি আমাকে টাকা দিয়ে বউনি করিয়ে নিলেন। এখন কি করি বলুন? আমাকেই এখন আপনাদেরকে ওই ভুতুরে কেল্লায় নিয়ে যেতে হবে। আর তাছাড়া আপনারা নাকি সেখানে রাতে থাকবারও সিদ্ধান্ত নিয়েছেন শুনলাম। দেখুন, প্রথমেই একটা কথা বলে দিতে চাই, আমি কিন্তু আপনাদেরকে ওখানে একা রেখে চলে আসব। আমি ওখানে থাকতে পারবো না, আমার পক্ষে ওখানে থাকা সম্ভব নয়। এমনিতেই ওই জায়গাটির সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর ইতিহাস। জানি না বাপু, এত কিছু কাগজে লেখালেখি হয়েছে, মোবাইলেও তো কত কিছু বেরিয়েছে, তারপরেও যে কি করে আপনারা এখানে আসবার সিদ্ধান্ত নিলেন, এটা ভেবেই তো আমার গা একেবারে শিউরে উঠেছে। আমরা এখানকার বাসিন্দা না হওয়া সত্ত্বেও আমরা রাতের অন্ধকারে সেখানে যেতে ভয় পেয়ে যাই, আর সেখানে আপনারা হলেন বিন জগতের মুসাফির। এইসব জায়গা সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা আছে? আমি চুপ করে ড্রাইভারের কথা শুনছিলাম। এমন সময় রঞ্জন এসে তাড়া দিতেই আমরা সকলে যে যার লাগেজ নিয়ে হোটেলের ভিতরে চলে গেলাম। রঞ্জন আমাকে উদ্দেশ্য করে বলল,
এই লোকটাকেই আমাদের নিয়ে যাওয়ার জন্যে ঠিক করেছি, বুঝলি? বেটা কিছুতেই যেতে চাইছিল না। তারপর অনেকবার করে বলার পরে বেটা রাজি হয়েছে। এখন এই আমাদেরকে নিয়ে যাবে। যাক শোন, এখানে ড্রাইভারের থাকা খাওয়ার বন্দোবস্ত রয়েছে, ও সেখানেই থেকে যেতে পারবে। আর আমাদের ঘোর বুকিং তো আগে থেকেই ছিল, সব ঠিকঠাক আছে। তুইও যেমন প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে রুম বুক করে এসেছিস। একসাথে একটা বড় ঘরে সকলে থেকে গেলে কি হতো? খারাপ থাকতাম নাকি? অদ্ভুত মাইরি। এবারে একা একা থাকবি কি করে? ভয় পেয়ে তো উল্টে যাবি। বুঝলাম রঞ্জন আমায় নিয়ে ব্যঙ্গ করছে, তাই সেভাবে আর কিছু বলতে পারলাম না। ড্রাইভারটিকেও নিজের ঘরের দিকে রওনা হয়ে গেলেন। এরপরে আমি ওদের সাথে হোটেলের ঘরে গিয়ে উঠলাম। ফ্রেশ হয়ে রাতের খাওয়া দাওয়া সেরে নিলাম। শুতে যাওয়ার আগে সমরেশ আমাকে উদ্দেশ্য করে বলল, আমরা এখন একে অপরের ঘরে শুতে চলে যাব, ফলে সাবধানে থাকিস। তুই যদি চাস আমি তোর সাথে শুতে পারি, তাহলে তুই নিশ্চিন্তে অন্তত শুতে পারবি। আমি সমরেশকে বললাম, না রে, তার আর প্রয়োজন নেই, আমি ঠিকই আছি। আসলে জানিস, দখলটা রয়েছে, সেই দখলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাকে একটা টানা ঘুম দিতে হবে। আশা করি সবটা ঠিক হয়ে যাবে। নে এবারে যে যার ঘরে শুয়ে পড়, আবার কালকে সকালে দেখা হবে। আর ভালো কথা, ওই ড্রাইভারটার নাম কি? রঞ্জন বলে উঠল, ওর নাম সদাশিব। ও যোধপুরের বাসিন্দা। ও ঠিক নিয়ে চলে যেতে পারবে আমাদেরকে। তুই এত ভাবিস না, যা গিয়ে শুয়ে পড়। এই আমিও উঠলাম, বুঝলি? আমরা সকলেই যে যার ঘরে শুতে চলে গেলাম। পরে ভেবেছিলাম একটা ঘরে 4 জন থাকলেই ভালো হতো। এসব ভাবতে ভাবতে নিজের ঘরে শুতে চলে এলাম। ঘরের দরজা বন্ধ করে একটা ছোট আলো করে বিছানায় উঠে পড়লাম। জানালা দিয়ে বেশ কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখতে লাগলাম। বালিয়াড়ির পরিসরটিকে দেখতে বেশ ভালো লাগছিল। মৃদু হাওয়া বয়ে যাচ্ছিল। রাজস্থানের আবহাওয়াটাই এমন, দিনের বেলায় গরম, রাতের বেলা ঠান্ডা। রাত বাড়ার সাথে সাথে বালি ক্রমে ঠান্ডা হতে শুরু করে, যার জন্যে গরমের দিনও বেশ শীত করে। মৃদু হাওয়া গায়ে এসে লাগলেই শরীরটা কেমন আচ্ছরিক হয়ে ওঠে, মনে হয় এক অজানা জায়গায় এসে পৌঁছেছি। তবে একথা ঠিক যে রাজস্থানের বুকে পা রাখার পর থেকেই আমার মনটা পরিবর্তিত হয়ে গিয়েছিল। একটা চাপা ভয় কাজ করতে শুরু করেছিল। সর্বসময় মনে হচ্ছিল কেউ যেন আড়ালে থেকে আমাদের উপর নজর রাখছে, বিশেষ করে আমার উপরে। রাজস্থানের নানান স্থানের বিষয়ে অনেক ঐতিহাসিক কথা জানতে পেরেছিলাম। সেগুলো নিয়ে আরও একটু চর্চা করতে লাগলাম। যতক্ষণ না ঘুমটা আসছে ততক্ষণ আমি মোবাইলের পর্দায় মুখ গুজে ওই ঘটনাগুলি দেখতে থাকলাম। এরপরে কখন যে চোখ লেগে গিয়েছিল আর খেয়াল নেই। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে রয়েছে এক পরমা সুন্দরী রমণী, আর তার পরনে লাল শাড়ি, রাজপোশাক বলা চলে, গলায় হাতে পায়ে গয়না। সুন্দর করে সেজে সে দাঁড়িয়েছিল আমার সম্মুখে। তার ওই মোহময়ী দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা শোভাকে উপভোগ করে চলেছিলাম আমি। নির্বাক হয়ে তাকে দেখে চলেছিলাম। মনে হচ্ছিল ঈশ্বর যেন কাউকে আমার জন্য প্রস্তুত করে পাঠিয়েছেন। এক স্বর্গের অপ্সরী এসে দাঁড়িয়েছে আমার সামনে। প্রতীয়মান হয়েছে এক অপরূপ চেহারা, এক অবর্ণনীয় সৌন্দর্য, যাকে ভাষায় প্রকাশ করতে পারা যায় না এমন। সামনের দিকটা হঠাৎ ধোঁয়াশার আবরণে আচ্ছাদিত হয়ে গেল। সে এক পা করে আমার দিকে এগুতে থাকলো। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কে আপনি? কে আপনি? আমার ভাষা প্রতিরোধিত হয়ে যেতে শুরু করলো। সে আরও আড়ালে থাকতে চাইছিল। স্থির দৃষ্টিতে আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আলতা পরা ওই পাগুলিকে আমার দিকে এগিয়ে দিতে থাকলো সে। আমি তখনও এক জায়গাতেই দাঁড়িয়ে। এরপরে আমিও বেশে আসা আর্তনাদের মতন ওই দৃশ্যের একক সাক্ষী হয়ে থাকতে চাইলাম। তাকে কিছু বলার ভাষা খুঁজে পেলাম না। নিজের অজান্তেই নিজেকে তাকে সঁপে দিতে ইচ্ছে করছিল। এরপর আমি যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম করে দেওয়ার জন্যে যথেষ্ট ছিল।
দেখলাম ওই মেয়েটির সেই সৌন্দর্য মুখের পরিবর্তে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর মুখ। তার ঠোঁটের পাশ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, তাজা রক্ত। সেই তাজা রক্তে ভিজে গেল আমার সারা শরীর। আমি তাকে আমার বুকের উপর থেকে সরিয়ে দিলাম। দেখলাম সে তখনই আমার দিকে তাকিয়ে হাসছে। সেই রক্তমাখা চেহারা নিয়ে সে আমাকে উদ্দেশ্য করে ইশারা করছে, আবারও কাছে ডাকছে। উফ, কি ভয়ঙ্কর সেই চাহনি! সে আমাকে বলছে, আমার কাছে এসো। কই, এখন কেন আসছো না? সবাই তোমরা সৌন্দর্যকেই কেন গুরুত্ব দাও? মেয়েদের কি কেবল শরীরটাই সব? সৌন্দর্যটাই সব? ওর বাইরে কি কিছু হতে পারে না? ওর বাইরে কি আমাদের কোনো অস্তিত্ব থাকতে নেই? আমরা কি এতটাই করুণ জীবনের জন্য দায়ী? আমরা কি এরকমই একটা জীবন বেছে নিতে বাধ্য থাকি, কেবল পুরুষের মনোরঞ্জনের বস্তু? মনোরঞ্জন শেষ হলেই কি আমাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হয়? এটাই কি আমাদের নিয়তি? কেন কেন হবে এমন? কই, কেউ তো একবারও এসবের উপরে উঠে আমাদেরকে কাছে টেনে নেয় না, আমাদেরকে ভালোবাসতে চায় না। এসো আমার কাছে, এসো, আমাকে নিজের কাছে ডেকে নাও। আমি তোমার হতে চাই, তোমার আরও কাছে যেতে চাই। এসো আমার কাছে। এ কি, তুমি পালিয়ে যাচ্ছ কেন? আমি তখনও তার সুরে চিৎকার করেই চলেছি। এমন সময় দেখি আমার ঘরের মধ্যে ঢুকে এসেছে তিনজন। তারা ঘরের আলো জ্বালিয়ে আমার মুখের কাছে এসে উপস্থিত হয়েছে। ওদেরকে দেখে চমকে উঠলাম আমি। এরপরে সামান্য চেতনা ফিরলে বুঝলাম আমার তিন বন্ধু। আমি যে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম সেটা ভাবতেই পারিনি। মনে হচ্ছিল সবটাই যেন চোখের সামনে ঘটছে। নীলেশ আমার দিকে এগিয়ে এসে বলল, দীপক, সে কখন থেকে তোর ঘরের দরজা ধাক্কে চলেছি। মনে হচ্ছিল কেউ যেন তোকে খুন করতে এসেছে। তুই যেভাবে চিৎকার করছিলিস, মনে হচ্ছিল সে বোধহয় তোকে শেষ করে ফেলতে চায়। সে তোকে মারবার জন্য উদ্যত হয়েছিল, আর তুই সেই থেকে চিৎকার করেই চলেছিস। আমি একা চেষ্টা করেও ঘরের দরজা খুলতে পারছিলাম না। ধাক্কা দিয়েও এর কোনো সুরাহা খুঁজে বার করতে পারছিলাম না। তাই বাকিদেরকে ডাকতে গিয়েছিলাম। এরপরে তারাও যখন এখানে এসে উপস্থিত হলো, তখন তিনজনে মিলে দরজায় ধাক্কা দিতে থাকলাম। আর তারপরে কোনো ক্রমে দরজা খুলে ভিতরে ঢুকতে পারলাম। ঢুকে দেখি ঘরের জানালাগুলো হাট করে খোলা রয়েছে। সারা ঘরের মধ্যে বালি। তোর শরীরে জামা নেই। তুই একা খাটের উপরে ওই বালিশটাকে জড়িয়ে ধরে ভয়েতে চিৎকার করে চলেছিস। এসবের অর্থ কি? তোর এরকম অবস্থা কি করে হলো? ঘরের মধ্যেও তো কাউকে দেখতে পেলাম না। কেউ কি ঘরের মধ্যে ঢুকে তোকে ভয় দেখিয়েছিল? কোনো ছিনতাইকারী কি ওই জানালা দিয়ে ঢুকে পড়েছিল? সত্যি করে বল, আমাদের কাছে কিছু লুকোস না। আমি হতভম্বের মতন ওর দিকে তাকিয়ে রইলাম। কিছুই বলতে পারলাম না। শুধু বললাম, আমার গরম লাগছিল বলে গায়ের জামাটা খুলে পাশে রেখেছিলাম হয়তো। আর সম্ভবত স্বপ্ন দেখছিলাম। জানলাগুলো হয়তো হাওয়ায় খুলে গেছে, বড্ড হাওয়া দিচ্ছিল। স্বপ্নের মধ্যে কি দেখেছি জানি না রে, হয়তো সেই কারণেই জোরে জোরে চিৎকার করে ফেলেছি। আমি জানতাম ওদেরকে আসল বিষয়টি সম্পর্কে জানালে ওরা কেউই সেভাবে বিশ্বাস করতে চাইবে না। তাই আমি ওদেরকে উপযাচক হয়ে কিছুই বলতে চাইলাম না। ওরাও বিষয়টা এড়িয়ে গেল। সমরেশ বলল, নিশ্চয়ই আবার রাতে ড্রিঙ্ক করেছিস। আমাদের অলক্ষ্যে একা একা ড্রিঙ্ক করেছিস, আর তারপরে ঘোরের মধ্যে এসব দেখেছিস। যাক, এখন আর এসব নিয়ে কিছু ভাবতে হবে না। তুই বরং ঘুমিয়ে পড়। কালকে সকালবেলা আমাদেরকে বেরোতে হবে। কাজই এখন আর আলোচনা করে কোনো লাভ নেই। তুই যখন ঠিক আছিস তখন আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। বেশ, আমরা সকলে এগোলাম। আগামীকাল দেখা হবে। সেদিন রাতে ওরা সকলে আমার ঘর থেকে বেরিয়ে গেল। ভয়েতে একেবারে আতঙ্কে উঠেছিলাম আমি। যা দেখেছিলাম আজও তার কথা ভাবলে আমার সারা গায়ে কাঁটা দিয়ে ওঠে। তবে সেদিনই যে গোটা বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল এমনটা ভুলেও ভাববেন না। এরপরই ঘটেছিল আরও ভয়ঙ্কর ঘটনা। আস্তে আস্তে যে রহস্যের মায়াজাল আমার চোখের সামনে ঘনীভূত হতে শুরু করেছিল, সেটি ক্রমাগতভাবে আমার গতিকে মনস্থন করে তুলছিল। আমি জানতাম না যে এত ভয়ার্থ কিছু আমাদের সকলের জীবনকে গ্রাস করতে এগিয়ে আসছে। সদাশিবের কথার অর্থ অনুধাবনের সব সাহসটুকু দেখাতে পারলে আমরা সকলেই হয়তো সেদিন রক্ষা পেয়ে যেতাম। তবে ওই যে কথায় আছে নিয়তির ফের, সেটা কখনোই
সামর্থ্য আমাদের কারোর হাতেই ছিল না। আসলে সময় যে কোনো দিকই কাউকে জিততে দেয় না, আর আমরা সেই কালজয়ী সময়কে হারিয়ে নিজেদের মহানত্ব প্রমাণের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। ফলে সকলের সাথে ঘটে ঘটে আমাদের সাথেও তেমনটাই ঘটেছিল। ভোরের আলো ফুটে উঠল। সকাল সকাল সদাশিব এসে হাজির হয়ে গেল। আমাকে উদ্দেশ্য করে বলল, এখান থেকে যেতে হলে সকাল সকাল বেরোতে হবে বাবু। আপনার গলার কাছে নখের আঁচড় বসালো কে? গতকালকেও তো কিছু দেখিনি, আজকে এমন কিছু দেখছি। সব কিছু ঠিক আছে তো? রাতের বেলা কিছু হয়েছিল কি? আসলে চেঁচামেচির শব্দ পাচ্ছিলাম, তাই ভাবলাম কিছু একটা ঘটেছে হয়তো। সব কিছু স্বাভাবিক আছে তো? আমি সদাশিবের মুখের দিকে ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থাকবার পরে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য বললাম, ও কিছু না, আসলে ঘুমের ঘরে বোধহয় নিজের নখ লেগে গেছে। এই নিয়ে এত দুশ্চিন্তার কিছু নেই। ও ভালো কথা। তুমি কিন্তু আজকে আমাদেরকে নিয়ে যেতে যেতে ওই জায়গাটির ইতিহাসের কথা আমাদেরকে জানাবে। শুনলাম তুমি নাকি ড্রাইভারির পাশাপাশি একজন ভালো গাইডের ভূমিকাও পালন করো। মানে বলতে চাইলাম, ওই জায়গাটি সম্পর্কে তোমার বেশ ভালোই ধারণা রয়েছে। আসলে বুঝতেই তো পারো, গাইড নিলেই আবার অনেকগুলো টাকার ব্যাপার হয়ে যায়। তার থেকে তোমাকেই না হয় আরও কিছু টাকা বেশি দিয়ে দেব। তুমি না হয় জায়গাটা আমাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিবে। একটা রাত ওখানে আমাদের সাথে থেকে পরের দিন মানে কালকে আবার আমাদেরকে নিয়ে হোটেলে ফিরে আসবে। কি আপত্তি আছে নাকি? আমার কথা শুনে সদাশিব সহাস্যে বলল, বাবু, যদি কেবল অর্থেরই খিদে থাকতো তাহলে আপনার জায়গায় আরও অনেক লোক ধরে এভাবে চলে যেতে পারতাম। তাদের কাছ থেকে টাকা নিয়ে আজকে অনেক বড়লোক হয়ে যেতে পারতাম। আর রইল বাকি আমার গাইড হওয়ার কথা। তাহলে বলে রাখি, আমি শিলাসপুরের দিকে কোনো দিনও আসিনি। এখানকার যে কোনো স্থায়ী গ্রামবাসীকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। তারা সকলেই বলবেন, সন্ধে নামার পরে আর সূর্যোদয়ের পূর্বে ওইদিকে কেউ পা রাখার সাহস পায় না। মানুষ তো ছেড়েই দিন, কাকপক্ষীর দ্বারাও সম্ভব হয় না। আর সেখানে আপনি কিনা আমাকে বলে যাচ্ছেন, না বাপু, আমি এসবের মধ্যে নেই। এই যে বললাম, আমি আপনাদেরকে ওই কেল্লার সামনে নামিয়ে চলে আসব। আমার গাড়ি 1 কিলোমিটার দূরে থাকবে। এদিকে একটা ছোট হোটেল রয়েছে, ওখানে রাতটা কাটিয়ে দেব। আপনাদের অপেক্ষা করব। সকালে যদি আপনারা ফিরে আসতে পারেন তখন না হয় আপনাদেরকে যোধপুরে নিয়ে আসব। সদাশিবের ওই যদির বিষয়টি শুনতেই নীলেশের মাথা ঘুরে গেল। সে লাগেজগুলো গাড়িতে উঠিয়ে রেখে এদিক ওদিক এগিয়ে এসে সদাশিবের জিজ্ঞাসা করলো, আরে কি ব্যাপার বলো তো তোমার? ভয়েতে তো দেখছি এখনই একেবারে আত্মারাম খাঁচা হয়ে গিয়েছো। তুমি আবার কি আমাদেরকে ওখানে নিয়ে যাবে গো? তোমার তো কোনো ক্ষমতাই নেই। যাক, ছাড়ো এসব। তোমাকে কোথাও থাকতে হবে না, দয়া করে গাড়ি করে যাওয়ার সময় আমাদেরকে ওই জায়গাটির ইতিহাসের বিষয়ে জানিও, তাতেই হবে। আর কেল্লার কোনো দিকে থাকলে বিপদের সম্ভাবনা কম আছে সেটাও জানিও। কারণ অনেকের মুখে শুনলাম পুরাতন আমলের কেল্লার অনেক দিকই ভগ্নপ্রায়। রাতে সেখানে থাকাটা বোধহয় শোভনীয় নয়। তবুও আমরা তো এক্সপ্লোর করতে যাচ্ছি। সব কিছু নিয়ে যদি এত ভয় পেতে থাকি তাহলে আসল কাজটা করব কিভাবে? যাক, চলো গাড়ি স্টার্ট দাও। এমনিতেই অনেক সময় চলে গেছে, এরপর দেরি করলে রাত হয়ে যাবে। আমরাও সকলে রেডি হয়ে গেলাম। তারপর গাড়িতে উঠে পড়লাম। গাড়ি নিজের ছন্দে এগোতে শুরু করলো। আসবার সময়ে মনে হয়েছিল ওই হোটেলের ম্যানেজারটি আমাকে কোনো কথা জানাতে চাইছেন, কিন্তু সময়ের অভাবে ও মন মেজাজ খারাপ থাকার কারণে আমি তার কাছ থেকে উচিত কথাগুলিও শুনে আসতে পারলাম না। ফলে সেই বিষয়টিকে নিয়েও মনের মধ্যে নানান প্রকারের আন্দোলন শুরু হয়েছিল। গাড়িটা গতি নিল। রঞ্জন সদাশিবকে উদ্দেশ্য করে বলল, কি দাদা, কেবল গাড়ি টেনে গেলেই হবে? নিন, এবার শুরু করুন। ওখানকার ইতিহাসের বিষয়ে তো জানাতে হবে আপনাকে, না হলে যে একটি টাকাও বেশি দেব না আমরা। সদাশিব বললেন, হ্যাঁ বাবু, সেই বিষয়ে আমি আগেই টের পেয়েছিলাম, কিন্তু ওই যে বললাম আমি অর্থের জন্য কাজ করি না। আসলে ওই জায়গার ইতিহাস এতটাই ভয়ঙ্কর যে দিনের বেলা তো সেই সব বিষয় মুখে আনতে ইচ্ছে করে না, প্রচণ্ড ভয় করতে থাকে। তবু আপনারা যখন এত করে বলছেন তখন না হয় বলে ফেলি। আসলে সবটাই কিন্তু শোনা কথা। আমি আমার ঠাকুমার কাছ থেকে এই জায়গাটির সম্পর্কে এই বিষয়গুলি জানতে পেরেছিলাম।
এগুলো কতখানি সত্যি সেটা কিন্তু আমার একেবারেই জানা নেই। স্থানীয় মানুষজনের বিশ্বাসের উপরে নির্ভর করেই বলতে পারেন। এই ধরনের বিষয়গুলি মানুষের মধ্যে আলোকপাত করেছে। দীর্ঘ সময় ধরে মানুষ এই বিষয়গুলি মেনে এসেছেন বলেই হয়তো এই জায়গার ইতিহাসের বিষয়টি স্থানীয় মানুষের জন্য মনের মধ্যে এতটা ভয়ঙ্কর আকারে নিজের জায়গা করে নিতে পেরেছে। আমি তখন খুব ছোট ছিলাম। আমার ঠাকুমার কাছে প্রায়ই এই সকল জায়গার বিষয়ের কথা শুনতাম। গল্পের আকারে ঠাকুমা গোটা ব্যাপারটা খুব সুন্দর করে আমার সামনে তুলে ধরতেন। এটাই ছিল তার বিশেষত্ব। আমার তখন বয়স ছিল 12 বছর। সব কথা মনে না থাকলেও কিছু কিছু বিষয় আজও মনে রয়েছে বৈকি। যদিও পরবর্তীকালে লোকমুখে ওই শিলাসপুর জায়গাটি সম্পর্কে আরও অধিক কিছু জানতেও পেরেছিলাম, তবে ঠাকুমার বলা সেই ইতিহাসটি আজও মনের কোণে রয়েই গেছে। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে এই শিলাসপুর একটি আলাদা শহরের আওতায় নিজের স্থান চিহ্নিত করেছিল। এই শহরে তখন রাজা হেমচন্দ্রের আধিপত্য ছিল। হেমচন্দ্র শিকার ধরতে খুব পছন্দ করতেন। একদিন শিকারে যাওয়ার পরে তার সাথে একটি অজ্ঞাত পরিচয় মেয়ের সাক্ষাৎ ঘটেছিল। হেমচন্দ্র ছিলেন বিবাহিত, কিন্তু ওই মেয়েটিকে দেখবার পরই রাজা তার রূপের মহিমার দ্বারা মহিমান্বিত হয়ে পড়েন। কি করবেন, কি বলবেন কিছু ঠিক করতে পারেন না। তখন তিনি স্থির করে ফেললেন, রাজা হওয়ার দরুন তিনি এই সাম্রাজ্যের একাধিপত্য অর্জন করেছেন। তার এ অতর্ক বেশি অধিকার বলবৎ রয়েছে। তাই তিনি যেটা চান সেটা খুব সহজেই তিনি অধিকার করতে পারেন। আর এই বিষয়টির প্রতি রাজার দৃষ্টি যাওয়ায় তিনি এই বিষয়টিকে আরও গুরুত্বের সাথে দেখতে শুরু করেন। আপনারা সকলে হয়তো জানেন যে রাজারা ভোগবিলাসে বিশ্বাসী হন। তারা জীবনটিকে স্বর্গের ন্যায় সুন্দর করে গড়ে তুলতে পছন্দ করেন। যেখানে যা সুন্দর জিনিস বা বস্তু দেখেন সেটিকেই সঙ্গে নিয়ে সাম্রাজ্যে ফিরে আসেন। ঠিক সেরকমভাবেই তিনি একটি সুন্দর বস্তু দেখেছিলেন, আর সেটিকে কি প্রকারে নিজের মহলে নিয়ে আসা যায় সেটির পরিকল্পনা করতে থাকেন। রাজার এক বিশ্বস্ত অনুচরণ ছিল, তার নাম হেমন্দ্র। কিন্তু হেমন্দ্র এই বিষয়টি সম্পর্কে অনেক কিছু জানতেন। ওই জঙ্গলের পরিবেশ যে একেবারেই ঠিক নয় এবং সেখানে কালাজাদু করা হয়, এই বিষয়টি সম্পর্কে তিনি অবগত ছিলেন। হেমন্দ্র সর্বদা ছায়ার মতো রাজার পাশে পাশে থাকতেন। রাজার যাতে কোনো সময়ে কোনো ক্ষতি না হয় সে বিষয়েও খেয়াল রাখতেন। কিন্তু রাজা এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইলেন না। অনেকেই মনে করতেন রাজা হেমন্দ্রের জন্যই নিরাপদে থাকেন। হেমন্দ্র তাকে সমস্ত রকমের বিপদের হাত থেকে রক্ষা করেন। রাজা ভাবতেন তিনি একাই 100 সৈন্যের সমান। হেমন্দ্র যে তাকে বুদ্ধি বলে অনেকখানি সহায়তা করে এসেছেন, এ বিষয়টি জানার পরেও তিনি হেমন্দ্রকে কোনো দিনও তেমন গুরুত্ব দিতে চাইতেন না। এসবের পরেও হেমন্দ্র রাজার নিরাপত্তার বিষয়টিকে নিয়ে বেশ চিন্তিত ছিলেন। একদিন তিনি রাতের বেলা রাজাকে উদ্দেশ্য করে বললেন, এইভাবে ওই জঙ্গলে রোজ রোজ যাবেন না রাজাবাবু। জানেন না সেখানে ডাইনির বাস আছে। ওদিকে শুনেছি মানুষ কালা জাদু করেন। ডাইনিরা নিজের গর্ভে মানুষের সন্তানকে জন্ম দিতে চায়। তাদের সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন সেই সন্তান জন্মলাভ করে তখন তারা নিজেদের সন্তানের বলি দিয়ে নিজেদের আয়ু আরও 500 বছর বৃদ্ধি করেন। এটাই হলো ডাইনিদের নিয়ম। আর আপনি এভাবে বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন। আমি জানি রানীমা এসবের বিষয়ে কিছুই জানেন না। সবটাই আপনি তার অলক্ষ্যে করে চলেছেন। আপনাকে আবার বলবো, মেয়েদেরকে নিয়ে এভাবে দুর্বল হয়ে পড়বেন না। এতে আপনারই আইপড বাড়বে, বই কমবে না। ওই মেয়েটিকে, তার পরিচয় কি, এসবের বিষয়ে আপনি কিছু জানেন? তারপরেই কিন্তু আপনি তার কাছে ছুটে যাচ্ছেন। শুধুমাত্র তার রূপের ধারা আকৃষ্ট হয়ে আপনি এই কাজ করে চলেছেন। এর দ্বারা আপনার বিপদ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে রাজামশাই। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আমি কিন্তু আপনার ক্ষতি চাই না। আজ এতকালেও আপনি সেটা বুঝতে পারছেন কিনা আমার জানা নেই। তবে আপনার কোনো ক্ষতি হয়ে গেলে এই শিলাসপুর একেবারে শেষ হয়ে যাবে। এটির কোনো অস্তিত্ব থাকবে না। আপনি আছেন বলেই এখানকার মানুষ শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারছে, না হলে এতকালে
বাইরের শত্রুর আক্রমণের দ্বারা এই জায়গাটির অস্তিত্বই সমাপ্ত হয়ে যেত। আপনি কি আমার কথা বুঝতে পারছেন রাজামশাই? কিন্তু রাজা হেমচন্দ্র এই বিষয়ে কোনো কথা বাড়ালেন না। তিনি উল্টে হেমচন্দ্রকে বলেছিলেন, তুমি এতকাল একজন সামান্য দাস হয়ে আমার খিদমত খেটে এসেছো, কাজেই নিজের জায়গাটা ভুলে যেও না, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো। তোমাকে কেউ রাজার ব্যক্তিগত জীবনে মাতাব্বরি করতে বলেনি। এই কথা শুনে হেমচন্দ্র নাকি খুব ভেঙে পড়েছিলেন। এতকাল তিনি যে মানুষটিকে দেবতারূপে পূজা করে এসেছিলেন, সেই মানুষটির মুখে নিজের সম্পর্কে এমন বর্ণনা শুনে মেনে নিতে পারেননি তিনি। ফলে তিনি আত্মহনের পথ বেছে নেন। শিলাসপুরের কেল্লার চূড়ায় একটি উঁচু স্থান ছিল, ওখানেই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিলেন তিনি। এই বিষয়টি রাজা আর তার কয়েকজন পেয়াদারাই জানতে পেরেছিলেন, ফলে কেউই খবরটি বাইরে প্রকাশ্যে আসতে দেননি। তারা হেমচন্দ্রর লাশটিকে গায়েব করে দিয়েছিলেন। এমনকি রাজার পত্নী অর্থাৎ রানী রুক্মিণীও এই বিষয়টিকে সম্পর্কে কিছুই আন্দাজ করতে পারেননি। হেমচন্দ্রকে শেষে রাজা নিজের পথের কাঁটা মনে করতেন। হেমন্ত যেহেতু ওই মেয়েটিকে তার জীবনে নিয়ে আসতে বাধা দিচ্ছে, তাই তিনি ওই হেমন্তকে নিজের পথ থেকে সরিয়ে দিয়েছিলেন। আসলে তিনি জানতেন হেমন্ত খুবই নরম মনের মানুষ। এভাবে কথা বললে সে যে তার জীবন থেকে সরে দাঁড়াবে, এই বিষয়টি তিনিও আন্দাজ করতে পেরেছিলেন। কিন্তু হিতে বিপরীত হয়েছিল। সে যে পুরোপুরি সরে যাবে এটা তিনি ভাবতেও পারেননি। এসবের উপরে উঠে তখন রাজা কেবল ওই মেয়েটিকে কথা ভাবছিলেন। ওই মেয়েটির নাম ছিল কুলনা। আপনারা ভাবছেন কুলনা আবার কেমন নাম? রাজস্থানের গ্রামে মেয়েদের নামগুলি এমনই অদ্ভুত রাখা হয়ে থাকে। কুলনা নামটা সাধারণত সেই পরস্পরা থেকেই এসেছে। এরপরে রাজার সাথে কুলনার ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পেতে শুরু করেছিল। সে রাজাকে আরও অধিমাত্রায় সম্মোহন করতে শুরু করেছিল। কিভাবে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল, এই বিষয়ে সেভাবে আমার কিছুই জানা নেই। তবে এটুকু বলতে পারি, ওই মেয়েটিকে হেমন্ত ঠিকই চিনেছিল। খুলনার পেটে নিজের সন্তান রয়েছে জেনে রাজা তাকে নিজের সাম্রাজ্যে রানী করে নিয়ে এসেছিলেন। এতকাল রুক্মিণীকে তিনি নিজের প্রধান পত্নীর দরজা দিয়ে রেখেছিলেন, কিন্তু খুলনার গৃহপ্রবেশের পরে সেই রাজার মন জয় করে নিয়েছিল। তাকে রাজা প্রধান পত্নীর দরজা দিয়ে দিয়েছিলেন। কিন্তু যতদিন এগোতে থাকলো, সাম্রাজ্যের পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলো, যাকে রাজস্থানের ভাষায় বলে পদচিহ্ন। কার পদচিহ্ন কেমন তার উপরে ভিত্তি করেই কিন্তু সাম্রাজ্যের অবস্থা নির্ধারিত হতো। ওই খুলনার প্রবেশের পর থেকেই রাজপ্রাসাদের অনেক মানুষ গায়েব হয়ে যেতে শুরু করলো। এমনকি কেল্লার ভিতরে থাকা সাধারণ মানুষের মধ্য থেকেও অনেককেই আর খুঁজে পাওয়া গেল না। তারা যে সকলে কোথায় গায়েব হয়ে যাচ্ছিলেন, আর কেউই বা তাদেরকে গায়েব করে দিচ্ছিল, এই বিষয়ে কেউ স্থিরভাবে কিছু বলে উঠতে পারছিলেন না। ধীরে ধীরে খুলনার সন্তান প্রসবের দিন এগিয়ে এলো। এমন সময়ে সাম্রাজ্যে আনন্দের রোল উঠল। রাজাও সীমাহীন খুশির সাগরে ডুবে গেলেন। কিন্তু সন্তান প্রসবের দিনই ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রাজা দেখলেন সন্তান প্রসবের পরেই খুলনা তার সদ্যজাত পুত্র সন্তানকে কোলে নিয়ে জঙ্গলের দিকে ছুটে চলেছেন। এই বিষয়টি দেখি রাজা একেবারে আঁতকে ওঠেন। অসুস্থ শরীর নিয়ে সদ্য প্রসব করেছেন এমন একজন নারী কিভাবে দৌড়তে পারেন? এহেন কাজ কি কখনো সম্ভব হতে পারে? তিনি কি দেখছেন? তিনিও খুলনার পিছু করতে করতে একেবারে জঙ্গলের মাঝ বরাবর গিয়ে উপস্থিত হন। তিনি দেখেন সামনেই রয়েছে একটু গুহা। ওই গুহার ভিতর থেকে বেরিয়ে আসছে ভয়ঙ্কর চেহারার এক নারী। খুলনা যে ওখানে কাদের সাথে থাকতেন, এই বিষয়টি সম্পর্কে রাজার কোনো ধারণাই ছিল না। রাজা সবটা লুকিয়ে দেখতে থাকেন। হঠাৎ তিনি দেখলেন যে খুলনার রূপ একেবারে পরিবর্তিত হয়ে গিয়েছিল। তিনি পরমা সুন্দরী থেকে এক কুৎসিত রূপের ডাইনিতে রূপান্তরিত হয়ে গেছেন। এরপরে তিনি দেখলেন খুলনা তার সামনে থাকা ওই কুৎসিত মহিলাকে উদ্দেশ্য করে বলছে, একে শেষ করো, এ আমার আর রাজার সন্তান। রাজা কোনোদিনও জানতে পারেনি যে আমি একজন ডাইনি। নিজের সন্তানকে বলি দিয়ে আমাকে নিজের আয়ু বৃদ্ধি করতে হবে।
আজকের মধ্যেই এই কাজ সমাপ্ত করতে হবে, না হলে তিথি বেরিয়ে যাবে। আর কোনো উপায় অবশিষ্ট নেই। রাজা এসব দেখে নিজেকে ধরে রাখতে পারেননি। তিনি ওদের দিকে এগিয়ে যান, খুলনাকে এক ঠেলা মারেন। এরপরে ওই সামনের মহিলাটিকে কাছ থেকে নিজের সন্তানকে ছিনিয়ে নিয়ে জঙ্গলের রাস্তা ধরে দৌড়তে শুরু করেন তিনি। কোনো ক্রমে নিজের ক্ষমতায় তিনি সাম্রাজ্যে ফিরে আসতে পেরেছিলেন। সাম্রাজ্যে প্রবেশের পরই তার লাঠিয়ালেরা মিলে খুলনাকে একটি খুঁটির সাথে শক্ত করে বেঁধে দেন। এরপরে তার শরীরে গরম তেল ঢালতে শুরু করেন সকলে। তারপরে ওই স্থানেই তার গায়ে আগুন দিয়ে তাকে জ্বালিয়ে দেওয়া হয়। সকলে মনে করেছিলেন এভাবেই নাকি ডাইনির নিধন করে ফেলা সম্ভব, কিন্তু কেউ জানতেন না খুলনার শক্তির কথা। মৃত্যুর পরও যে সে ফিরে আসতে পারে এই বিষয়ে কারোর কোনো ধারণাই ছিল না। খুলনা এর পরেও ফিরে এসেছিল, আর নিজের সন্তানসহ ওই রাজবংশের সকলকে শেষ করে ফেলেছিলেন সে। তাদের আর কোনো অস্তিত্ব ছিল না। এমনটা মনে করা হয় এক ডাইনিকে রাজা নিজের করে পেতে চেয়েছিলেন। খুলনা নাকি প্রথম সন্তানের বলি দিলেও পুনরায় রাজার কাছেই ফিরে আসতো, কারণ ডাইনিরা সংসার করতে চায়। এই বিষয়ে অনেকেই জানেন না। রাজস্থানের আনাচে কানাচে আরও এরকম অনেক ঘটনা লুকিয়ে রয়েছে। এখানে সকালেও ডাইনিদের পথে ঘাটে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। এসব আপনাদের মতন শহরের মানুষদের কাছে ভুয়ো বিষয় বলে মনে হতে পারে, তবে এটাই কিন্তু আসল সত্যি। সেই থেকে এখানকার অধিবাসীরা মনে করেন যে খুলনার আত্মা এখনও ওই কেল্লায় ঘুরে বেড়ায়। সে নাকি মানুষকে এভাবে সম্মোহন করে নিজের কাছে ডাকে। যে সকল পুরুষেরা নারী অভিলাষী তাদেরকে শেষ করে ফেলে সে। এই বিষয়টি জানার পর থেকে আশেপাশে গ্রামগুলিকে খালি করে চলে যান অধিবাসীরা। সেই থেকে ওই কেল্লা অবাচিনের মতন পড়ে রয়েছে। পাষাণের প্রতিটি গাত্রে খোদিত হয়ে রয়েছে সেই ভয়ানক কাহিনী। অথচ কেউই এখন এসবের প্রতি আকর্ষণ অনুভব করেন না। তবে কতিপয় কিছু মানুষ আজও এই ভয়ঙ্কর অতীতকেই নিজেদের পাথের বানিয়ে চলেছেন। তারা আজও এই স্থানটিকে ভয় পান। এখানে নাকি কারোর কান্নার শব্দ শোনা যায়, এমনকি এখানে আসা অনেক মানুষকেই নাকি পরে আর খুঁজে পাওয়া যায়নি। আর আপনারা সেখানেই এসেছেন রাত কাটাতে। খুব সাবধান বাবুরা। কথাগুলি বলা শেষ করেই সজোরে ব্রেক কষলেন সদাশিব। বুঝতে পারলাম আমরা নির্দিষ্ট স্থানে এসে পৌঁছেছি। ডান দিকে ঘাড় ঘোরাতেই নজরে পড়ল এক সুবিশাল কেল্লা, কিন্তু তার বেশিরভাগ স্থানই ভেঙে গিয়েছে। দেখে বোঝাই যাচ্ছিল ওই স্থানটির বেশ বয়স হয়েছে। সেখানে যে এতকাল কেউ আসে না আর এলেও এখানে রাত থাকবার উপায় করতে পারে না, তা ওই থমথমে পরিবেশ প্রমাণ করে দিচ্ছিল। আমি সদাশিবকে একটি কথা জিজ্ঞাসা করতে সে বেশ ঘাবড়ে গেল। আচ্ছা, আমাদেরকে তুমি যে কাহিনীটি বললে তার মধ্যে অনেক ডিটেলস খুঁজে পেলাম, মানে যাকে বলে বর্ণনা। তুমি এত বর্ণনা খুঁজে পেলে কিভাবে? তোমার ঠাকুমা তোমাকে এত পুঙ্খানুপুঙ্খভাবে এই কাহিনী বলতে পেরেছিলেন কিভাবে? শুনে তো মনে হচ্ছিল এ কোনো কাহিনী নয়, তুমি নিজের চোখেই যেন গোটা বিষয়টি দেখেছো, মানে সাক্ষী থেকেছো। না হলে এত সুন্দর বর্ণনা কারোর পক্ষে দেওয়া সম্ভব হতোই না। সদাশিব কিছুক্ষণ ওই কেল্লার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকার পরে বলল, এইসব জেনে কি করবেন বাবু? আমি যা শুনেছিলাম আর পরবর্তীকালে এই স্থানীয় মানুষজনের কাছ থেকে যতটুকু জানতে পেরেছিলাম সেটাই আপনাদেরকে জানিয়েছি। এতে এত অবাক হওয়ার কিছু নেই। আমি যদি এই জায়গার বাসিন্দাই হতাম তাহলে জেনে রাখুন আমি জীবিত হতাম না। আপনাদের কি মনে হয় আপনারা এতক্ষণ কি কোনো মৃত মানুষের সাথে এসেছেন? নীলেশ আবারও মস্করার ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ, হয়েছে। তোমার দ্বারা ভয় দেখানোটা একেবারেই সম্ভব হয় না, সেটা বোধহয় তুমি একেবারেই জানো না। যাই হোক, একটা কাজ করো, তুমি বরং ডিকি থেকে আমাদের সকলের মালপত্রগুলো নামিয়ে পাশে রাখো। তারপরে আমি দেখছি, আমরাই ওদিকে চলে যেতে পারবো। আর রইল বাকি অন্য বিষয়ের কথা, তাহলে বলবো। তোমার কাহিনীর মধ্যে তেমন কিছুই ছিল না। এরকম কাহিনী ঠাকুমার ঝুলিতে ছোটবেলায় অনেক শুনেছি। তুমি কি ভাবলে এইসব কাহিনী শুনিয়ে তুমি আমাদের কাছ থেকে বেশি টাকা হরপ করে নেবে? সেগুলোও বালি।
যা কথা হয়েছিল তাই দেব। সদাশিব বললেন, অনেকক্ষণ ধরেই আপনাদের মুখে অর্থের কথা শুনছি। এক কাজ করুন, আপনাদের টাকা আপনারা আপনাদের কাছেই রাখুন। ওটা আপনাদের বিপদে কাজে আসবে। কারণ যদি সাধারণ মানুষের পরিবর্তে কোনো প্রেতাত্মা আপনাদের সম্মুখে এসে পড়ে, তখন ওই টাকার গরম দেখিয়ে নিস্তার পাবেন না। বিষয়টা মনে রাখবেন। আমি আপনাদেরকে গল্প বলেছি নাকি বাস্তব সেটা না হয় সময়ের উপরেই ছেড়ে দিলাম। আসলাম, আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আর দীপকবাবু, আপনি এখান থেকে 1 কিলোমিটার দূরেই একটি হোটেলে উঠেছি। আপনি সেখান চলে যেতে আসতে পারবেন। তবে একা আসবেন না। যদি কোনো বিপদের আশঙ্কা নজরে পড়ে তাহলে একসাথে সকলে মিলেই 1 কিলোমিটার হেঁটে চলে আসবেন। গাড়িটা এখানে আর রেখে গেলাম না, সঙ্গে নিয়েই গেলাম। মনে হয় না কিছু হবে। তবে একটা কথা বলে রাখি, এই কেল্লার ভিতরে আগুন জ্বালানো নিষেধ, আর জোরে চিৎকার করাও। আগুনের সাথে ওই ডাইনির এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সে আগুনের আঁচ অনুভব করলে কিন্তু নিজেই আপনাদেরকে খুঁজে নেবে। কথাটা খেয়াল রাখবেন। আসছি। এই বলে সদাশিব গাড়ি নিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেলেন। আমরাও সকলে মিলে যার যার মালপত্র নিয়ে ওই কেল্লার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সারাটা দিন এদিকে ওদিকে ঘুরে সময়টা কেটে গেল। অত বড় একটি পরিসরে গল্পগুজব করে সময় কাটিয়ে ফেলতে খুব একটা সমস্যা হয় না। কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার পর থেকেই গা ছমছম করতে শুরু করে। মনে হচ্ছিল কারোর ছায়া নজরে পড়ছে। কেউ যেন আমাদের উপর নজর রাখছে, আমাদেরকে লক্ষ্য করে এগিয়ে আসছে। এই বিষয়টি আন্দাজ করবার পরেই আমার শরীরের রক্ত হিম হয়ে যেতে শুরু করে দিয়েছিল। এমন সময় সমরেশ আর রঞ্জন বলে উঠল, দেখ, গোটা জায়গাটাতে আলো নেই। এমনটা অবস্থায় রাত বিরেতে থাকাটাও তো সম্ভব নয়। ভাগ্যিস হোটেল থেকে আসবার সময়ে খাবারগুলো প্যাক করে নিয়ে এসেছিলাম, না হলে তো হয়ে গিয়েছিল একেবারে কেল্লা ফতে। নীলেশ ওদেরকে থামিয়ে দিয়ে বলল, থাম, এবারে সব ভিতর ডিম। ওইসব ফালতু ড্রাইভারের কথায় বিশ্বাস করতে হবে না। রাতের দিকে এই ফাঁকা জায়গায় ঠান্ডাটা কিন্তু ক্রমশ বাড়বে থাকবে। তাই বলছি, পারলে আগুন জ্বালিয়েই এখানে থাকার বন্দোবস্ত করতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়ব সকলে। আগুনের আঁচ গায়ে লাগলে দেখবি ভালো লাগবে। এছাড়া ওই জায়গাটাও আলোকিত থাকবে। এই আগুনটাকে ঘিরে বসে পড়ব চারজন, ব্যাস সমস্যার সমাধান হয়ে যাবে। নীলেশের কথায় কেউ রাজি হতে চাইল না। ড্রাইভারের কথায় বিশ্বাস না করলেও সকলেই জায়গাটি দেখে বেশ ঘাবড়ে গিয়েছিল। এখানকার অতীত যে ভয়ঙ্কর হতেই পারে সে বিষয়ে কেউ আলাদা করে আর কোনো রকমের আশঙ্কা প্রকাশ করতে চাইছিলাম না। তবে ওর সাথে পেরে ওঠা গেল না। টর্চ জ্বালাতে গিয়ে দেখলাম সেটা জ্বলছে না। কেউ যেন ইচ্ছে করে আমাদেরকে সেদিন আগুন জ্বালাতে বাধ্য করছিল। কারোর নুপুরের শব্দ পরিষ্কার কানে শুনতে পাচ্ছিলাম। এমন সময়ে একটি বাজ পাখি আমাদের সামনে দিয়ে সজোরে উড়ে গেল। তার ডানা ঝাপটানোর শব্দটি আজও আমার মনে রয়েছে। অন্যদিকে কোটর থেকে পেঁচার ডাকের শব্দটির সাথে ঝিঁঝি পোকার ডাকটিও স্পষ্ট কানে আসছিল। আমরা আরও কিছুটা এগিয়ে গেলাম। ভয়েতে অবহেলা করে এগিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। একটুকুই জায়গায় গিয়ে সকলে বসে পড়লাম। তারপরেই সামনে আগুন জ্বালালো নীলেশ। আমরা সেই আগুনের আঁচ গায়ে লাগিয়ে বেশ আনন্দিত হলাম। ক্ষণিকের জন্যে আগুনের উত্তাপটা গায়ে এসে লাগতেই বেশ ভালো লাগছিল। গরম একটু অনুভূতি হচ্ছিল। ওখানে বসেই আমরা রাতের খাওয়া শেষ করে নিলাম। এমন সময়ে নেশার ঘুরে নীলেশ কিছুটা ছোড়া পান করে ফেললো, আর তারপরই জোরে জোরে চিৎকার করতে শুরু করলো, ওই কুলনা, তোমাকে যে দেখতে ইচ্ছে করছে। তুমি নাকি পরমা সুন্দরী ছিলে, তা কই গেল তোমার সুন্দরের বৈশিষ্ট্য? দেখাও দেখি আমাদেরকে, তাহলে তো আমরাও তোমার রূপের সাগরে ডুবকি লাগাতে পারি। আমি নীলেশকে বারংবার জোরে চিৎকার করে কথা বলতে বাধা দিচ্ছিলাম, কিন্তু সে আমার একটি কথাও শুনতে চাইল না। নেশার ঘরে সে বকবক করেই চলল। দেখলাম হঠাৎ মেঘ গর্জন করে উঠল। সমরেশ মেঘের গর্জনে ওঠার শব্দ শুনতে পেয়েই আমাকে উদ্দেশ্য করে বলল, রাজস্থানের মতন জায়গায় যেখানে শুধু করছে মরুভূমি, সেখানে কিভাবে রাতের বেলা, তাও আবার গরমকালে, মেঘ গর্জন করতে পারে বল দেখি? বৃষ্টি আসবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, ঠিক বুঝতে পারছি না। এরকম তো হওয়ার কথা নয়। সত্যিই তো এমন
অসময়ে হঠাৎ মেঘটা এভাবে গর্জন করে উঠছে কেন? বিনা মেঘে বজ্রপাত কিন্তু বিপদের সংকেত ডেকে আনে। সেটা কি তোরা জানিস? নীলেশকে কোনো ক্রমে থামালাম। এমন সময় দেখলাম একটা ছায়া, সেটি আমার চোখের সামনে দিয়ে হঠাৎ কোথাও গায়েব হয়ে গেল। দেখতে পেলাম না। চোখের পলক পড়তে দেখলাম নীলেশ সেখানে নেই, সে কোথাও গায়েব হয়ে গেছে। তাকে তন্ন তন্ন করে খুঁজেও আর কোথাও দেখতে পেলাম না। কেবলমাত্র কিছু দূরে থেকে একটা বিকট চিৎকারের শব্দ শুনতে পেলাম। সেদিকে ছুটে গেলাম সকলে। দেখলাম নীলেশের গলা কাটা দেহটা একটি পুরনো সতরীর শিলিঙ্গ এর সাথে ঝুলছে। লোহায় একটি আকশির সাথে কেউ তার কাটা মুন্ডিটা ঝুলিয়ে রেখে চলে গেছে, আর তার দেহটা পড়ে রয়েছে আরেক পাশে। সেটি দেখা মাত্রই ভয়েতে আতঙ্কে উঠলাম সকলে। এরপরে সমরেশ আমাকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস তো, ওই ড্রাইভারের কথাই ঠিক হয়েছে। সে বলেছিল আমাদেরকে কেল্লার ভিতরে আগুন না জ্বালাতে আর জোরে কথা না বলতে। নীলেশকে আমরা এতবার করে বলেও সাবধান করতে পারিনি। আজকে সেই ফল ভুগতে হচ্ছে। এখন আমরা কি করব? এভাবে কি করে সম্ভব? কিছু তো একটা বিহিত খুঁজে বার করতে হবে, না হলে তো সব কিছু একেবারে শেষ হয়ে যাবে। এখানে আর এক মুহূর্ত নয়, এক্ষুনি চল। আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। ওই 1 কিলোমিটার পথ অতিক্রম করে সেই ড্রাইভারকে খুঁজে বার করতে হবে। বারে বারে বলেছিলাম, এগুলো সবই হচ্ছে একটা করে হিন্ট। লোকগুলো প্রত্যেককে আমাদেরকে কেন মিথ্যার আশ্রয়ে এভাবে বাঁচিয়ে রেখে দেবে? এর পিছনে তো অতি অবশ্যই কোনো রহস্য লুকিয়ে রয়েছে। এখন বুঝতে পারছিস তো কত বড় বিপদের সম্মুখীন হয়েছি আমরা সকলে? না, আর এক মুহূর্ত নয়, চল বেরিয়ে পড়ি। কথাটি বলেই সমরেশ পিছনের দিকে ফিরল। এরপরে দেখলাম পিছনে ফিরেই সে অস্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা পিছন থেকে তাকে ডাকছি, কিরে সমরেশ, তুই ওরকম চুপ করে দাঁড়িয়ে পড়লি যে? কিছু হয়েছে নাকি? কিরে, উত্তর দিচ্ছিস না কেন? কিরে, বলবি তো? দেখলাম সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি আরও ঘাবড়ে গেলাম। এরপর দেখলাম হঠাৎ সে ধমকা হাওয়ার মতন একেবারে আমার আর রঞ্জনের মুখের সামনে এসে দাঁড়িয়েছে। তার চোখ দুটো একেবারে লাল বর্ণ ধারণ করেছে। সে তার ঘাড়টা কাত করে আমাদেরকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, যাব না, এখান থেকে কোথাও যাব না। আমরা সকলে এখানেই মরতে এসেছি। এখান থেকে আমি তোদেরকে কোথাও যেতে দেব না। বিষয়টিকে এতটাও সহজ ভাবিস না। কি ভেবেছিলিস সব কিছুর উপরে উঠে তোরা এতদিনের পুরনো ইতিহাসকে মিথ্যা প্রমাণ করবি? মানুষের মনে জমে থাকা ভয়কে নশ্বর প্রমাণ করবি? কোনো দিনও না। আমি সবাইকে শেষ করে ফেলবো, কাউকে এখান থেকে বেঁচে বেরোতে দেব না। সমরেশের কণ্ঠে যেন অন্য কেউ এসে বসেছিল। কেউ যেন ধারণা করেছিল তার আত্মাটিকে। রঞ্জন ভয়েতে কুকাতে শুরু করলো। আমরা দেখলাম সমরেশ হঠাৎ একটি উঁচু টিপি পেরিয়ে দৌড়তে শুরু করছে। সেদিকে দৃষ্টি যেতেই আমি ভয়তে কাঁপতে শুরু করলাম। নজর পড়ল সামনেই রয়েছে খাদ। ওই খাদের একেবারে ধারে এসে উপনীত হলো সমরেশ। এরপরে আমাদের দিকে একবার পিছন ফিরে বলল, আমি ওকেও নিয়ে গেলাম সঙ্গে, এবারে তোদের পালা। দেখি তোরা কিভাবে আমাকে এড়িয়ে এখান থেকে পালাতে পারিস। আমরা দৌড়ে উপরে উঠে সমরেশকে বাঁচাতে যাব, এমন সময় দেখলাম সে উঁচু জায়গাটি থেকে নিচে ঝাঁপ দিল। ব্যাস, সব শেষ। আর কোনো সাড়া শব্দ পেলাম না। রঞ্জন আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। বলল, আমরা মস্ত বড় ভুল করে ফেলেছি দীপক। আমি যদি জানতাম এখানে এত ভয়ঙ্কর কিছু রয়েছে, তাহলে কোনোদিনও এখানে আসতে রাজি হতাম না। আমরা পুরাতন ইতিহাসকে নতুন করে উজ্জীবিত করেছি, নিষেধ করা কাজগুলোকে করেছি, ফলে সেই খুলনার আত্মা আবারও ফিরে এসেছে। এখানে তো কোনো মন্দিরও নেই যেখানে আজকের রাতটা আশ্রয় নিতে পারবো, কারণ একমাত্র ঈশ্বরই স্থলেই প্রেতাত্মা প্রবেশ করতে পারে না। আমাদেরকে ঈশ্বরের স্থলে যেতে হবে। তবে কিভাবে জানি না। তুই কি এখানকার ম্যাপটা নিয়ে এসেছিলিস? এখানে তো বোধহয় একটা মন্দির ছিল। কেল্লার পশ্চিম দিক বরাবর কিন্তু একটা মন্দিরের হদিস ছিল। দেখ না একটু, যদি তোর কাছে থাকে তাহলে আজকের রাতটা সেখান থেকে আমরা নিরাপদে রাতটা কাটিয়ে দিতে পারবো।
আমি রঞ্জনের কথা শুনে ম্যাপটা খুঁজতে যাব এমন সময় পিছনের দিক তাকিয়ে দেখি সে নেই। একটা অট্টহাসি শব্দের সাথে বিদ্যুৎ চমকে উঠতেই আমি আবারও মারাত্মক ভয় পেয়ে গেলাম। চারিদিকে তাকিয়ে কোথাও তাকে আর দেখতে পেলাম না। এমন সময়ে আমার আবারও নজর গেল আরেকটি সতর্ক দিকে। দেখলাম রঞ্জন মাথা নিচু আর পা উপরে করে ঝুলে রয়েছে, আর তার চোখ দুটো স্থির হয়ে রয়েছে আমার দিকে। সে আমাকে উদ্দেশ্য করে বলছে, ওই দীপক, কিরে, ম্যাপের সীমানা খুঁজে বার করবি না? আহা, এত দেরি করলে চলে বল। আমি সেই কখন থেকে তোকে বলে যাচ্ছিলাম তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, কিন্তু তোর কোনো খেয়ালই নেই। আরে খুলনা কি আর কারোর জন্য অপেক্ষা করে থাকে? সে তো যে কোনো মানব শরীর ধারণ করে ফেলতে পারে, যে কোনো মানুষের দেহে চট করে প্রবেশ করে ফেলতে পারে। তার সাথে কেউ পাল্লা দিতে পারে নাকি? নাকি পেরেছে কোনোদিনও? জীবিত অবস্থাতে সে মানুষের মধ্যে যে পরিমাণ ত্রাসের সঞ্চার করতে পারত, মৃত্যুর পরেও সে নিজের ত্রাসকে সেভাবেই কায়েম রাখতে পেরেছে। কিরে, ভুলে গেলি নাকি? আমাকে মনে পড়ছে না দীপক? সেদিন রাতে তো আমি তোর সাথেই ছিলাম। তুই আমাকে নিজের বুকের উপরে শুইয়ে রেখেছিলিস। তোকে আমি নিজের স্বামীরূপে পেতে চাই। তুই জানিস তুই কে? তুই ছিলি রাজা হেমন্তচন্দ্রের পরবর্তী জন্ম। ওই জন্মে আমি তো তোকে স্বামীরূপে বেশি দিন ভোগ করতে পারিনি। নিজের হাতে তাকে মেরে ফেলতে হয়েছিল, কিন্তু এই জন্মে আমি তোকে নিজের করে পেতে চাই। তার জন্যে আর কিছুই না, একটু বেশি কষ্ট করতে হবে তোকে। তোকে মরতে হবে। মরার কথা শুনতেই মুখটা অমন করে ফেললি কেন? এই দেখ না, আমি তোর দিকে এগিয়ে আসছি। কেন আমাকে দেখতে ভালো নেই আর? তাই কি তুই আমার থেকে দূরে সরে যাচ্ছিস? দেখলাম সিলিং থেকে পাশের দেওয়াল বেয়ে বেয়ে সেই পিশাচিনী আমার দিকে এগিয়ে আসছে। অট্ট হাসির শব্দে ফেটে পড়তে থাকলো চতুর্দিক। আমি নাকি রাজার দ্বিতীয় জন্ম? একথা কিছুতেই বিশ্বাস করতে পারলাম না। সদাশিব বলেছিল ডাইনির ছলনা জানে, তারা অন্যকে নিজেদের মোহের জালে জড়িয়ে ফেলতে পারে। তাদেরকে ভোগ করবার উদ্দেশ্যে তারা সেই সব কিছু করতে পারে যা সাধারণের ধারণার বাইরে। মৃত্যুর পরে তারা আরও শক্তিশালী হয়ে ওঠে। লম্বা লম্বা হাত পা বাড়িয়ে ওই ডাইনি আমার দিকে এগোতে শুরু করলো। আমার শরীর ভয়তে কাঁপতে লাগলো। আমি মহা মৃত্যু সঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করলাম। মন্ত্রটি পাঠ করার পর দেখলাম চোখের সামনে থেকে হঠাৎ করে রঞ্জনের দেহটি গায়েব হয়ে গিয়েছে। আমি আর সেখানে অপেক্ষা না করে আগুনের জায়গাটিতে জল ঢেলে আগুন নিভিয়ে দিলাম। এরপরে সদাশিবের দেখানো রাস্তা ধরে এগোতে শুরু করলাম। পথের মাঝে হঠাৎ দেখলাম কেউ দৌড়তে দৌড়তে আমার দিকে ছুটে আসছে। সামনে আসতে দেখলাম সদাশিব নিজেই এগিয়ে এসেছে। আমি বিষয়টি দেখি একেবারে অবাক হয়ে গেলাম। বললাম, তুমি এদিকে এলে কিভাবে? সদাশিব আমাকে বলল, আমি জানতাম আপনারা বিপদে পড়তে পারেন, তাই পাশের মন্দির থেকে এই দাগাগুলো আপনাদের চারজনের জন্য নিয়ে আমি কেল্লার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আপনি এখানে একা কেন? বাকিরা কোথায়? আমি বললাম, তারা আর কেউ জীবিত নেই। খুলনার আত্মা তাদের সকলকে গ্রাস করে ফেলেছে। সে বলল, আমি নাকি রাজা হেমচন্দ্রের পরবর্তী জন্ম, তাই সে আমাকে শেষ করেনি। সে আমার পিছু করছে। জানি না কি হবে। এই স্থান ত্যাগ করে দেওয়া উচিত সদাশিব। আমাদেরকে এগিয়ে যেতে হবে। চলো আমরা ওই হোটেলের দিকে এগিয়ে যাই। সদাশিব আমাকে তৎক্ষণাৎ বলল, আপনি এই ধাগাটা আপনার সাথেই রাখুন, আমি আসছি। আপনি এগুন। আমি এই রাস্তার মাঝে নুনের সাহায্যে একটা বাঁধনি এঁকে দিয়ে যেতে চাই। ডাইনিরা এই নুনের বাঁধনি পেরোতে পারে না। তারা নুন স্পর্শ করতে পারে না, তাহলে তাদের সারা শরীর জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যাবে। আর এটা রাখুন, এটার মধ্যে একটা মন্ত্র রয়েছে, তবে এটা এখানে খুলে দেখবেন না। হাতের মধ্যে শক্ত করে ধরে নিয়ে এগোতে থাকুন। সামনের দিকে কিছুটা গেলেই বাঁ দিকে একটা বাঁধ পড়বে। সেখান থেকে সোজা এগিয়ে গেলেই আপনি ওই হোটেলের নির্দেশ পেয়ে যাবেন। আপনি সেখানে ঠিক পৌঁছে যাবে। আপনি এগোতে থাকুন, আমি তৎক্ষণে এই কাজটুকু করে এগোই, না হলে সে আমাদের পিছু করতেই থাকবে। একটা কথা, যাওয়ার সময় পিছনের দিকে ফিরেও তাকাবেন না। আমি সদাশিবের কথায় বিশ্বাস করে সেদিন এগিয়ে গিয়েছিলাম।
পিছনের দিকে ফিরে আর তাকাইনি। যখন হোটেলে গিয়ে পৌঁছালাম তখন দেখলাম সদাশিব সেখানে নাক ডেকে নিজের ঘরে ঘুমাচ্ছেন। আমি বিষয়টা দেখি অবাক হয়ে গেলাম। তাহলে আমার সাথে কে ছিল? আমি সদাশিবকে বিষয়টি সেদিন সবটা জানিয়েছিলাম। ঘুম থেকে উঠে এসব শুনে সে একেবারে ভয়েতে জড়সড় হয়ে গিয়েছিল। এরপরে আমি হাতে থাকা ওই কাগজটিকে সদাশিবের দিকে এগিয়ে দিলাম। দেখলাম ওর ভিতরে রাজস্থানী ভাষায় কিসব যেন লেখা রয়েছে। সদাশিব সেটা হাতে পেতেই আরও জোরে চিৎকার করে উঠল, বলল, জানেন এতে কি লেখা আছে? আপনি তো এই ভাষা বুঝবেন না, এটি আমাদের স্থানীয় ভাষা লেখা রয়েছে। সেই কারণেই ওই আত্মা আপনাকে এই কাগজটি খুলে দেখবার অনুমতি দেয়নি। সেদিন আমার বেশে আপনাকে রক্ষা করতে গিয়েছিল যে সে আর কেউ নয়, হেমন্ত। তার আত্মা আপনাকে সেই ডাইনির কবল থেকে উদ্ধার করেছে দীপকবাবু। আমি কি করে সেখানে যাব? আমি তো ভয়েতে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম কখন, কোনো খেয়াল নেই। এই কাগজে লেখা রয়েছে আমি হেমন্ত, আমি পূর্বজন্মে রাজা সাহাব আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি আমাকে বলবো যে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিলেন, কিন্তু আমার আত্মা আপনার প্রতীক্ষায় ছিল। আপনার সাথে পরের জন্মে আমার ঠিকই দেখা হতো, তাই আমি এতকাল অপেক্ষা করে গেছি। আবারও যখন সেই ডাইনি আপনার প্রাণ নিতে উদ্যত হয়েছে, তাই আমি ঢাল হয়ে আমার কর্তব্য পালন করেছি। ঠিক যেভাবে আমি আপনার সুরক্ষার কাজে বিলিয়াত থাকতাম, একেবারে সেভাবেই। আমি এই জন্মে আপনাকে রক্ষা করতে পেরেছি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। নিজের পরিচয় গোপন না রেখে আপনার সামনে গেলে আপনি ঘাবড়ে যেতেন, তাই এভাবেই আপনাকে রক্ষা করতে হলো। আমার আত্মা এবারে মুক্তি পাবে। ধন্য হে রাজা হেমচন্দ্র। সদাশিবের মুখে এই কথাগুলো শুনে সেদিন আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। কি বলবো বুঝে উঠতে পারিনি। সদাশিবের সাথে যোধপুরের ওই হোটেলে ফিরে এসেছিলাম। এরপরে সেদিনকাই ফ্লাইটের টিকিট বুক করে একেবারে কলকাতায় নেমেছিলাম। তবে যা হারিয়েছিলাম সেসব আর কোনো দিনও ফিরে পাবো না জেনেও আমি স্মৃতিগুলোকে নিজের মনের মধ্যেই সঞ্চয় করে রেখেছি। কত কিছুই না আমাদের জীবনে ঘটে। আমি যে আজও এক রাজার দ্বিতীয় জন্ম ভোগ করছি, সে কথা শুনলে আজও কি আপনারা আমাকে বিশ্বাস করতে পারবেন? কিন্তু এমন সত্যিও আছে যেগুলো অতীতকেও হার মানাতে পারে। তাই আজও মরে বেঁচে রয়েছি আমি, আর আমার সাথে ভগ্নাবশেষ হয়ে বেঁচে রয়েছে ওই শিলাসপুরের অভিশপ্ত কেল্লাটিও।